অনেক ভালো লাগতেছে, যদিও আমি লেট করে ফেলছি আসতে আর কি। ও আচ্ছা, হ্যাঁ এখানে এসে অনেক ভালো লাগতেছে আমার। আর যদিও লেট করে ফেলছি এখানে আসতে আর কি, আর জেম ছিল, সব কিছু মিলে আর কি। কি বলবো, যদিও আমি ফার্স্ট টাইম এখানে। আর আমাদের বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে অ্যাওয়ার্ডটা মানে আগে যেরকম ভ্যালু ছিল বর্তমানে ওইরকম ভ্যালু মানে নাই, কারণ যে যারে পারে অ্যাওয়ার্ড দিচ্ছে। কিন্তু বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এটা হচ্ছে মানে ভোটিংয়ের মাধ্যমে, তো যার ফলে মানে এইটা আমার কাছে অসাধারণ লাগছে। অন্য মানুষে দেখা যাচ্ছে যে তাদের সাথে সম্পর্ক মানে যার সাথে সম্পর্ক তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশ এক্সিলেন্ট এটাতে ভোটিংয়ের মধ্যে দেওয়ার ফলে আমার যে ভালোবাসার মানুষ ছিল, আমি যখন একটা পোস্ট করি সেইখানে 2000-এর উপরে মানুষ আমাকে কমেন্ট করে যে স্ক্রিনশট দিয়ে, স্বপন ভাই আপনি জয়ী হবেন। আর তাদের সেই কমেন্টের মাধ্যমে এবং চেষ্টার মাধ্যমে জয়ী তো হয়েছি, আমি জেনে গেছি আগে। ওইটা হচ্ছে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর, যদিও আমি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে মনে করি না, কারণ হচ্ছে 5 জনের মধ্যে বেস্ট এটা ধরা যায় না, কারণ বাংলাদেশে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। তো তাদেরকে সবাইকে একসাথে যখন মানে নমিনেশন দেওয়া হবে তখন হয়তো বোঝা যাবে যে কে বেস্ট। তবে 5 জনের মধ্যে হয়তো মানে আমি জয়ী হলাম আর কি। অনেক কিছু কথা বলছে, সেই জায়গা থেকে একটু জানতে চাবো আপনি কি মানে আফ্রিদি সম্পর্কে কি বলবো। এখন আফ্রিদিকে তো জানতাম যে ইউটিউবার হিসেবে, বাট সে রাজনীতিতে ঢুকে যাবে যদিও আমি শিওর জানি না, সবাই বলতেছিল যে রাজনীতিতে ঢুকে গেছে। তো আমি মনে করি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার হয়ে মানে রাজনীতিতে ঢুকা মানে একদমই ঠিক না। যেমন আমি রাজনীতি বুঝি না কিংবা রাজনীতি বুঝতেও চাই না, আমি একজন এন্টারটেইনার ইউটিউবার, সেজন্য আমি সবসময় চাই যে বিনোদনমূলক ভিডিও বানাতে আর কি। তো এইটাই, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একজন ইউটিউবার হয়ে বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে রাজনীতিতে ঢোকা মানে ঠিক না। রাজনীতির বাইরে অনেক যে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা বলছে অনেকের সাথে খারাপ ব্যবহার করছে, অনেকে মারধর করছে, অনেকে ব্ল্যাকমেইল করছে, ইভেন কিছু নায়িকাদের নিয়ে কথা বলছে, সে জায়গা থেকে আপনি কি? ওইটা তো তারা আমার সাথে করছে। আমি যখন মাই টিভি নিয়ে প্রতিবাদী ভিডিও করি তো তখন তারা আমার নামে মিথ্যা মামলা দেয়। তারা যেই সাংবাদিক ইউএসের সাংবাদিক প্রতিবেদন তৈরি করে সেইটা ইতিমধ্যে মানে প্রচুর ভাইরাল হয়। তো ভাইরাল হওয়ার পর একটা মহিলা দেখি যে কান্না করতেছে, প্রচুর কান্না করে। আর আমি বিশেষ করে একটু ইমোশনাল, আমি মানুষের কান্না দেখতে পারি না। আমি বিনোদনের পাশাপাশি প্রতিবাদমূলক ভিডিও করি। তো ওই মহিলার কান্না দেখে আমি ভাবলাম যে আমি তাকে নিয়ে একটা ভিডিও করি। তো আমি সেই প্রতিবেদন নিয়ে ভিডিও করি এবং বারবার আমি বলি যে এগুলো হচ্ছে প্রশাসন যাচাই বাছাই করবে, তদন্ত করবে। প্রশাসন যাচাই বাছাই তদন্ত করার পর যেটা সত্য, যদি মাই টিভি চ্যানেলের মালিক হয় ওই মহিলা, তাহলে যেন তাকে তার চ্যানেল ফেরত দেওয়া হয়, বা এটা তদন্ত। বারবার আমি বলছি যে তদন্ত করবে এটা প্রশাসন। তারপরও তারা আমার নাম দিয়ে দিচ্ছে ওই মহিলার সাথে এবং যে সাংবাদিক ছিল তার সাথে। তা আমার লাইফ থেকে একটা বছর একদম তারা শেষ করে দিছে মিথ্যা মামলার ফলে। আমার ডিবি অফিসে যাওয়া লাগে, আমার ইউটিউব চ্যানেল তারা 1 বছর রাখে, আমার ফেসবুক পেজে রেখে দিই। তো অনেক ক্ষতি করছে, কী বলবো, বলতে গেলে আমি আবার ইমোশনাল হয়ে যাব। আর আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করব না। হ্যাঁ, ক্ষমা করতাম। এরা কী বলবো, আমি বলতে গেলে অনেক কিছু বলে ফেলবেও যে ওরা কোন টাইপের মানুষ, তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। একটা ছেলে লাইভে এইভাবে কান্না করছে, আফ্রিদি যে বলছে যখন গ্রেফতার হয় তখন বলছে যে তার ওয়াইফ প্রেগনেন্ট, সে এইটা বলে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করে। আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন 5 মাস নাকি 6 মাসের প্রেগনেন্ট ছিল, তখন তারা মজা নিচ্ছিল, বলতেছিল স্বপন আরও কান্না করে ভিডিও দাও। আফ্রিদি শুনতেছে, তারা আমার সাথে মজা নিচ্ছিল আর বলতেছিল যে তার বাবার রাগ কমলে এই সমস্যার সমাধান করে ফেলবে, মামলা শেষ করে ফেলবে। অথচ তারা এই মামলা শেষ করে নেয়। কোর্ট থেকে যখন জানতে পারে যে এইটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কোর্ট থেকে শেষ হয়ে যায়। তো এইটাই, আফ্রিদিকে এবং তাদেরকে মানে কোনো সময় হয়তো মাফ করতে পারবো না।
বলবো, আমি তো রাজনীতি করি না এখন বলতে গেলে। যখন আওয়ামী লীগ যখন ছিল, আবার যে আমি কোনো দলকে অপছন্দ করি তাও কিন্তু না, যখন আওয়ামী লীগ ছিল তখনই কিন্তু আমি ভয় পাই নাই। আমি যে প্রতিবাদগুলো করি আমি মন থেকে কথা বলি, আমি কোনো স্ক্রিপ্ট দেখে কথা বলি না, মানে আমার মন থেকে যা আসে তখন সেটা নিয়ে আমি প্রতিবাদ করি। সো আফ্রিদি বের হলে কি করবে না করবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এর জন্য কি আপনি এখন বর্তমানে কি আপনি কোনো কেসের দিকে আইনি সহায়তার দিকে যাচ্ছেন কিনা? এইটা আমি ভাবছিলাম যে আমি মামলা করব, কারণ হচ্ছে বর্তমানে যেহেতু তাদেরকে প্রশাসন যেহেতু জেলে ভরতে পারছে, তাহলে হয়তো এখন যদি আমি বিচার চাই হয়তো আমি বিচার পাবো, এই জন্য চিন্তা করছি যে আমি মামলা করতে পারি। এটাই আর কি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি তো অনেককে নিয়ে রোস্ট করেন বা কন্টেন্ট বানান, কাকে নিয়ে কন্টেন্ট বানাতে ভয় পান এই সময়? যে বানাইতে খুব ইচ্ছা করে, অনেক স্বপ্নে দেখেন, ইচ্ছা করে, কিন্তু বানাইতে পারতেছেন না। আমার যেই টপিক সেটা হচ্ছে এডিটের মায়ের বাপ। তো এইটা আমি বানাই যারা সেলিব্রিটি তাদেরকে নিয়ে। সো তাদেরকে নিয়ে যদি ট্রোল করি তাহলে দেখা যাচ্ছে সেটা তারা ওইরকমভাবে নেই না, তারা মজা হিসেবে নেই। আমি বাংলাদেশে আমি বেশিরভাগই এডিটের মায়ের বাপ যে ভিডিওগুলো বা রোস্টিং ভিডিওগুলো এডিটের মাধ্যমে যেগুলো করি এইগুলো করছি সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মানে সব বাহিরের দেশে। কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র আমি শাকিব খানকে করছি, কারণ তাকে আমি মনে করি যে সেলিব্রিটি এবং মানে সবার উপরে মনে করি। আর অনন্ত জলিল ভাইকে করছি, তাকেও ভালো লাগে এই জন্য। আর হয়তো হাতে গুনে আর কাউকে হয়তো আমি করি না। সো কিন্তু ভয় করতে পারে না, ভয় পাই না আমি ওই রকম কোনো ভয় পাই না, কারণ আমি মনে করি তারা এইগুলো অ্যাকসেপ্ট করে আর কি, এই জন্য। বাংলাদেশের এখন যারা আছেন, যারা দেশ পরিচালনা করছে, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, তাদের নিয়ে যদি কোনো স্যাটেলাইট কিছু বানাতে চান, সেটা কোন সেক্টরটা ধরে আপনি বানাবেন? না, ওইটা হচ্ছে তারা তো রাজনীতিবিদ, আর রাজনীতিবিদদের নিয়ে আমি কথাও বলি না বা কোনো কিছু বানাইও না। আবার আমি ছাড় দিব ওইরকম না, যদি কোনো রাজনীতিবিদ কিংবা প্রশাসনের লোক যদি অন্যায় করে তাহলে সেইটা নিয়ে আমি অবশ্যই কথা বলি। এর আগেও একজন প্রশাসনের লোক হয়তো কোনো হুজুর কিংবা মাওলানাকে হয়তো থাপ্পড় মারছিল, ওইটা নিয়ে আমি প্রতিবাদ করছি, আর অনেক কিছু প্রতিবাদ করছি। সো প্রতিবাদের দিক দিয়ে আমি প্রতিবাদ করি, তখন আমি কোনো ভয় পাই না আর কি। ওকে, চলে বুঝি না কোনটা। এই যে আপনি যেহেতু বিশেষ স্বীকার করেছেন, ওই জনগণের কাছ থেকে একটা কি বলে হেনস্থার শিকার হয়েছেন, সেই জায়গাটা থেকে আপনি আসলে কেন আসলে মামলা করতে চাইছেন না? কোন কারণ আছে? ওইটা হচ্ছে মানে আমি চিন্তা করলাম আর কি, যে করতে পারি করবো আর কি। যেহেতু তাদেরকে জেলে মানে নিতে পারছে, তাহলে আমার বিচারটা হয়তো পেতে পারি। এই জন্য আমি এখন চিন্তা করতেছি যে আমি মামলাটা করবো কি না। সেইটাই না, ওই রকম হয় নাই, বাট আমি মানে জাস্ট চিন্তা করলাম যে আমি মামলাটা করি, কারণ তারা যেহেতু এখন পর্যন্ত ক্ষমা চাচ্ছে না, তাদের ভিতর তো মনুষ্যত্ব নয়। মানে ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু অন্যায় করলে তাদেরকে যদি ক্ষমা করা হয়, তারা যদি ক্ষমা না চায় তাহলে তো ক্ষমা করা যায় না। কারণ অন্যায়কারীকে যদি ছাড় দেওয়া হয় তাহলে নেক্সটে তারা আরও অন্যায় করবে, বাট ভুল করলে ক্ষমা করা যায়। সো এইটাই।